বলেছি না রাজার হালে থাকবে। ওরা কিছু মনে করবে না তো? একদমই না, আমি বলে দিয়েছি আমার কারণেই তোমার এই অবস্থা হয়েছে। আর তোমার মা আর বউ তোমাকে এই অবস্থায় দেখলে চিন্তা করবে, তাই বাসায় যাচ্ছ না। আফিফ দীর্ঘশ্বাস ছাড়ল। আহি হেসে বলল, তুমি পদ্মের হাজবেন্ড, মা জানে। নানুকে এইমাত্র জানিয়েছি। চিন্তা করো না, নেগেটিভ কিছু ভাববে না। আফিফ আহির দিকে তাকালো। আহি উঠে দাঁড়ালো। আফিফ জিজ্ঞেস করলো, তুমি কোথায় যাচ্ছ? বাসায়। তুমি এখানে থাকবে না? না। আফিফ ইতস্তত বোধ করতেই আহি বলল, আরে চিন্তা করো না, মনে করবে এটা তোমার নিজের বাড়ি। আমার বাড়ি মানেই পদ্মের বাড়ি, আর পদ্মের বাড়ি মানেই তোমার বাড়ি। হয়ে গেল তো সলিউশন। তুমি থাকলে হয়তো ভালো হতো। আই মিন, আন্টি আর নানুর সাথে তো আমার তেমন পরিচয় নেই, তাই বলছি। আহি মুচকি হেসে বলল, মা অনেক ফ্রেন্ডলি, আর আমার এখানে থাকা সম্ভব না। বাবা জানলে সমস্যা হবে, আমি যাই। তুমি একা যাবে? না, রাত 12টা বেজে গেছে, বাসা থেকে গাড়ি পাঠানো হয়েছে। এরপর আহি সালমা ফাউজিয়াত আর রোকিয়া ফাউজিয়ার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আহি চলে যেতেই আফিফকে একটা রুম দেওয়া হলো। আফিফ সেখানে ঢুকতেই দেখলো আহির আঁকা একটি ছবি দেওয়ালে ঝুলছে। আফিফ ছবিটির দিকে তাকিয়ে রইল। অজানা কারণেই মনটা ভারী হয়ে আসছে তার। একে একে 3টে গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতেই সবার দৃষ্টি সেদিকে আটকে গেল। ক্যাম্পাসের মাঠে হট্টগোলের শব্দ শুনে রাত নিচে নেমে দেখল তাজওয়ার খান দাঁড়িয়ে আছে। তাজওয়ারকে দেখে রাত দ্রুত পায়ে আহির ডিপার্টমেন্টের সামনে চলে এলো। এদিকে তাজওয়ার হাতে একটা মাইক নিয়ে বলল, আহি, কাল যা হয়েছে তার জন্য সরি। তুমি একবার আমার সামনে এসে দাঁড়াও প্লিজ। আহি ক্লাস থেকে বেরিয়ে 4তলা থেকে নিচে তাকিয়ে দেখল তাজওয়ার নিচে দাঁড়িয়ে আছে। তাজওয়ারকে দেখে আহি রেগে গেল। দ্রুত পায়ে নিচে নেমে তাজওয়ারের সামনে এসে দাঁড়ালো। তাজওয়ার মাইক রেখে আহির সামনে হাঁটু গেড়ে বসে বলল, আই এম সরি আহি, আমার জন্য কাল রাতে তোমার অনেক সমস্যা হয়েছে। আহি ভ্রুকুচকে তাজওয়ারের দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারছে না তাজওয়ার এতগুলো মানুষের সামনে কিভাবে তার কাছে ক্ষমা চাইছে, যার কাছে নিজের আত্মসম্মানবোধ সবার উপরে। তার কাছ থেকে এমন ব্যবহার আশা করাও অকল্পনীয়। আহি তাজওয়ারের হাত ধরে উঠিয়ে বলল, আমার ক্যাম্পাসে এসেই তোমাকে এই তামাশা করতে হলো। কি করব বলো? তুমি কাল পার্টি থেকে চলে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি আমার কত বড় ভুল হয়েছিল। গতকাল রাতে আফিফ আহিকে নিয়ে চলে যাওয়ার পর তাজওয়ার রাগী দৃষ্টিতে অর্ণবের দিকে তাকালো। অর্ণব কাপা কণ্ঠে বলল, তোর কি মনে হয় আমি আহির সাথে বাজে ব্যবহার করব? তাজওয়ার ধীর পায়ে অর্ণবের দিকে এগিয়ে যেতে লাগলো আর অর্ণব পেছাতে লাগলো। সজীব আর চিলান তাজওয়ারকে থামানোর জন্য বলল, তাজ, তোরই তো ভুল হচ্ছে। অর্ণব এই কাজ করবে না। কাজ করি, আমরা ফুটেজ দেখে আসি। তাজওয়ার গম্ভীর মুখে বলল, তার কোনো প্রয়োজন নেই। অর্ণব কি কি করতে পারে তা তোরা ভালো করেই জানিস, আর আহি কেমন মেয়ে তা আমি ভালো করে জানি। কথাটি বলেই তাজওয়ার অর্ণবের নাক বরাবর একটা ঘুষি মারল। অর্ণব তাজওয়ারের পা ধরে বসে পড়ল। ভীত কণ্ঠে বলল, আমাকে ক্ষমা করে দে দোস্ত, আমি নেশা করে ফেলেছিলাম, আমার হুঁশ ছিল না। তাজওয়ার অর্ণবের কলার ধরে তাকে উঠিয়ে বলল, এটা তো জাস্ট ট্রেলার, মুভি তো আগামীকাল রিলিজ হবে, আর এরপর বোঝা যাবে আমার মুভি হিট হয়েছে নাকি ফ্লপ। তাজওয়ার আহির হাত ধরে বলল, আহি, সত্যি আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু অর্ণব আমার অনেক কাছের বন্ধু। ও যখন বলেছে আফিফ তোমার সাথে বাজে ব্যবহার করতে চেয়েছে, আমি না আহিতাই জ্ঞান শূন্য হয়ে পড়েছিলাম। তারপর যখন মাথা ঠান্ডা করে ভাবলাম, তখনই বুঝলাম আহি তো আফিফকে বাঁচাতে এসেছিল, কারণ আহি সবসময় তার পক্ষেই থাকে, যা সত্য। অর্ণব যদি সত্য বলতো তাহলে তো তুমি অর্ণবের পক্ষে দাঁড়াতে। আহির চোখ ছোট করে বলল, ব্রেন ওয়াশ করছো আমার। তুমি ভালো করেই জানো তোমার বন্ধু কেমন। এজন্যই তো শাস্তি দিয়েছি। তাজওয়ার এবার গাড়ির কাছে গেল।
গাড়ির দরজা খুলে অর্ণবকে টেনে বের করলো। আহি অর্ণবকে দেখে অবাক হলো। অর্ণবের চেহারা পাল্টে গেছে, নাক মুখে রক্তে মাখামাখি। ক্যাম্পাসে উপস্থিত শিক্ষার্থীরা ভয়ে পিছিয়ে গেল, কারণ শিক্ষা প্রতিষ্ঠানে এমন দৃশ্য দেখা ভয়ঙ্কর। এদিকে তাজওয়ার অর্ণবের ঘাড় ধরে টেনে এনে তাকে আহির পায়ের কাছে ফেলল। সবাই অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। রাত এবার আহির পাশে এসে দাঁড়ালো, চাপা স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে আহি? পরে বলছি। অর্ণব আহির পা ধরে কান্নাকাটি করতে লাগলো। আহি ভ্রুকুচকে তাজওয়ারের দিকে তাকিয়ে আছে। তাজওয়ার কয়েক পা পিছিয়ে গেল। গাড়ির উপর থেকে মাইকটা আবার হাতে নিল, মলিন মুখে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি আহি। সেই প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়েছিলাম আমি। এরপর আমার স্বপ্ন সত্যি হলো। তোমার আর আমার এঙ্গেজমেন্টের পর মনে হতে লাগলো তোমাকে পাওয়ার পথ খুলে গেছে। কিন্তু তখনই আমার প্রিয় বন্ধু, যাকে আমি এত বিশ্বাস করি, সেই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। তোমার সাথে খারাপ ব্যবহার করলো, তোমার চরিত্রে আঙ্গুল তুলে কথা বললো। কিন্তু আমি সেই মুহূর্তে তোমাকে বিশ্বাস করলেও চুপ ছিলাম। তার জন্য সরি। কিন্তু এখন আমি অপরাধীকে শাস্তি দিয়েছি। এবার আমাকে ক্ষমা করে দাও। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। একটাবার আমার হাত ধরে বলো ভালোবাসি। আহি অবাক চোখে তাজওয়ারের দিকে তাকিয়ে আছে। রাত বলল, আহি, কি বলছিল নেই? তুই ভালোবাসিস ওনাকে? আর তোর সাথে খারাপ ব্যবহার কখন করলো? তুই আমাকে এসব বলিসনি কেন? হ্যাঁ, রাত, আমি তোকে সবটা জানাবো, প্লিজ এখন একটু চুপ কর। রাদের এই মুহূর্তে ভীষণ অস্থির লাগছে। তাজওয়ার কেন বলল আহি তাকে ভালোবাসে? আহি কি তবে তাজওয়ারকে ভালোবেসে ফেলেছে? না, এটা অসম্ভব। আহি যেখানে আফিফকেই ভুলতে পারেনি, সেখানে এত তাড়াতাড়ি যাকে ঘৃণা করে তাকে ভালোবেসে ফেলবে, এটা কখনোই হতে পারে না। এদিকে কখনো আহি চুপ করে দাঁড়িয়ে আছে, আর তাজওয়ার হতাশ চোখে আহির দিকে তাকিয়ে আছে। হঠাৎ ক্যাম্পাসে উপস্থিত একটা ছেলে জোরে বলে উঠল, আহি, ভাইয়াকে ক্ষমা করে দাও আর ভালোবাসি বলে দাও। আহি ভ্রুকুচকে ছেলেটির দিকে তাকালো। এই ছেলেকে আহি চেনেও না, অথচ ছেলেটা তার নাম ধরে ডেকে তাকে এমন কথা বলল। ছেলেটা যেন শুরুটাই করে দিল। সাথে সাথেই ক্যাম্পাসে উপস্থিত সবাই জোরে জোরে একই কথা বলতে লাগলো। আহি ভ্যাবা চ্যাকা খেয়ে গেল। এবার সে বুঝতে পারল তাজওয়ার কেন এমন করেছে। আহি বাধ্য হয়ে তাজওয়ারের সামনে এসে বলল, ক্ষমা করলাম, এখন যাও। তাজওয়ার মৃদু হেসে বলল, ভালোবাসি বলে দাও না। ভালোবাসি। তাজওয়ার মাইকটা রেখে আহিকে জড়িয়ে ধরল। আহিও তাজওয়ারকে জড়িয়ে ধরে বলল, এই কাজটা না করলেও পারতে। তাজওয়ার বাঁকা হেসে বলল, তোমার মুখ থেকে ভালোবাসি শব্দটা শোনার চান্স মিস করলাম না। আর এখন সবাই জেনে গেছে তাজওয়ার খান কতটা রোমান্টিক আর অনেস্ট লাইফ পার্টনার, আর সে আহিকে কতটা ভালোবাসে। আহি বলল, আর সেই সুযোগে তুমি মেয়েদের সাথে নোংরামি করবে, আর এই কথা কেউ বিশ্বাসই করবে না, কারণ তুমি তো দেখিয়ে দিয়েছো তোমার আত্মসম্মান বোধ ভালোবাসার কাছে কিছুই না। তুমি আহির জন্য সব করতে পারো, সেখানে একটা মেয়ের সাথে নোংরামি করা তো অসম্ভব। ইউ আর টু ইন্টেলিজেন্ট। তাজওয়ার এবার অর্ণবকে ইশারায় গাড়িতে বসতে বলল। অর্ণবও ধীর পায়ে গাড়িতে উঠে গেল। এরপর তাজওয়ার আহির কপালে চুমু খেয়ে ক্যাম্পাসে ভিড় জমানো ছাত্রছাত্রীদের হাত দেখিয়ে বিদায় দিয়ে গাড়িতে উঠে গেল। গাড়ি বেরিয়ে গেল ক্যাম্পাসের বাইরে, কিন্তু তাজওয়ারের গাড়িটা থেমে গেল কিছু দূর গিয়েই। অনেকক্ষণ দাঁড়িয়ে রইল সেই গাড়ি। হঠাৎ কাঁধে ব্যাগ ঝুলানো একটি ছেলে হাঁপাতে হাঁপাতে তাজওয়ারের গাড়ির কাছে এসে দাঁড়ালো। তাজওয়ার গাড়ির গ্লাস নামিয়ে তার হাতে 1000 টাকার 2টা বান্ডেল ধরিয়ে দিয়ে বলল। থ্যাঙ্কস। ছেলেটা হাসলো। এটা সেই ছেলে যে সবার প্রথমে চেঁচিয়ে আহিকে বলেছিল তাজওয়ারকে ক্ষমা করে দিয়ে ভালোবাসি কথাটা বলতে। ছেলেটা চলে যেতেই তাজওয়ার গাড়ির গ্লাস উঠিয়ে শীষ বাজাতে লাগলো। অর্ণব মলিন মুখে বলল, আমাকে ক্ষমা করে দিয়েছিস? তাজওয়ার বাঁকা হেসে বলল, আহি শুধু আমার, আহিকে স্পর্শ করার অধিকারও আমার। কেউ যদি ভুলেও আহিকে স্পর্শ করতে চায়, আমি তাকে ক্ষমা করি না।
কথাটি বলেই তাজওয়ার পকেট থেকে তার রিভলভারটা বের করে অর্ণবের মাথায় ঠেকালো। তাজওয়ার বলল, আমাকে ক্ষমা করে দিস বন্ধু, তোকে ক্ষমা করার মতো উদার মন আমার নেই। গুলির শব্দ গুঞ্জন করে উঠল শূন্য রাস্তায়। গাড়ির সিটে অর্ণবের মৃত শরীরটা পড়ে আছে। গুলি মাথায় আঘাত করতেই সেকেন্ডের মধ্যে অর্ণবের প্রাণটা উড়ে গেল। তাজওয়ার গাড়ির দরজা খুলে দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, বিদায় বন্ধু, পরকালে আবার দেখা হবে। তাজওয়ারের বডিগার্ড সিগারেট ধরিয়ে তাজওয়ারের ঠোঁটে পুড়ে দিল। তাজওয়ার ফু দিয়ে ধোয়া উড়াতে উড়াতে হাতটা ভালোভাবে ধুয়ে নিল। পেছন ফিরে এক নজর অর্ণবের মৃতদেহটার দিকে তাকিয়ে বলল, 5 মিনিটের অপেক্ষা, এরপর একটা ট্রাক এসে সজোরে ধাক্কা দিবে গাড়িটাকে। সেই ধাক্কায় গাড়িটা গিয়ে পড়বে পাশের খাদে। এরপর তোমরা নিচে গিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেবে। এরপর আসবে ব্রেকিং নিউজ, নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কায় তাজওয়ার খানের গাড়ি ছিটকে পড়ল খাদে। দুর্ভাগ্যক্রমে গাড়িতে থাকা তাজওয়ার খানের প্রিয় বন্ধু অর্ণব ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। টকবক যুবক অর্ণব সবে একটা কোম্পানি চালু করেছিল, বেশ লাভ হচ্ছিল, কিন্তু সবটাই শেষ হয়ে গেল। ভাগ্যক্রমে খানস গ্রুপের এমডি তাজওয়ার খান বেঁচে ফিরেছেন। তিনি এই মুহূর্তে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। তার জ্ঞান ফিরলে পুলিশ তাকে দুর্ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবে। অন্যদিকে ট্রাক ড্রাইভার পলাতক। কথাটি বলেই তাজওয়ার হাসল। তার বিদঘুটে হাসির শব্দ থামল 5 মিনিট পর। তারই পূর্ব পরিকল্পিত পরিকল্পনা সমাপ্ত হতেই তাজওয়ার অন্য গাড়িতে উঠে ড্রাইভারকে বলল, আমাকে একটু মেকআপ করতে হবে। আফটার অল অনেক বড় অভিনয়ের জন্য আমি সিলেক্ট হয়েছি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে আমাকে আমার সিক্রেট বাড়িতে নিয়ে চলো। রাত আহির হাত ধরে তাকে টেনে নিয়ে গেল ক্যান্টিনে। আহি মলিন মুখে বসে আছে। রাত ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কাহিনী কি? আহি দীর্ঘশ্বাস ফেলে প্রথমেই উজ্জ্বলের পরিকল্পনার ব্যাপারে জানালো। এরপর গত কয়েক দিনে ঘটা সব ঘটনা রাতকে খুলে বলল। রাত সব শুনে বলল, আহি, তোর সাহস কেমন? তুই ওই পার্টিতে চলে গেলি? আহি মুখ ছোট করে বসে রইল। আফিফ কি এখনো আন্টির বাসায়? মা ফোন করে বলল আফিফের নাকি খুব জ্বর এসেছে। পদ্মকে এখনো জানানো হয়নি। মেয়েটা জানলে এখন আমাকেই বকবে। সব আফিফের দোষ। পদ্মকে সব জানিয়ে দিলেই হতো। আফিফ পদ্মকে কি বলেছে? বলেছে কাজের কারণে কক্সবাজার গেছে, আসতে সময় লাগবে। এত বড় মিথ্যা কথা! সেটাই তো, আফিফ মিথ্যা না বলে অন্তত পদ্মকে জানিয়ে দিত, ও এসে দেখাশোনা করতো। মা তো এখন অফিসে চলে গেছে, নানুর বয়স হয়েছে, আফিফকে এখন কে দেখবে? ওর তো জ্বর। আহি রাতের দিকে তাকালো। রাত বলল, আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? চল না একটু, বেস্টু না তুই আমার? এখন আমি রেস্টুরেন্টে রইলাম কোথায়? আপনার প্রাণের বান্ধবী লিনাসা এসে আমার জায়গা কেড়ে নিয়েছে। ভাই, ও আর তুই আলাদা। তাই আলাদাটা কেমন? আরে তুই ছেলে আর ও মেয়ে। কথাটি বলেই আহি মুখ চেপে হাসলো। রাত আহির হাতে হালকা ঘুষি মেরে বলল, চল দেখে আসি ওই তেলাপোকাটাকে, আর একটা লাল হিট নিয়ে যাই সাথে করে, মুখের সামনে স্প্রে করে দেব। চুপ কর তো। দুপুরে আহি আর রাত সালমা ফাউজিয়ার বাসায় এলো। আহি বাসায় ঢুকতেই রোকিয়া ফাউজিয়া বললেন, আহি, ছেলেটার খুব জ্বর। সালমা তো অফিস চলে গেছে। আমি ছেলেটাকে একবার দেখে এসেছি, বেচারা জ্বরে কাঁপছে। সালমা কাকে যেন ফোন করে বলেছিল ওষুধ নিয়ে আসতে। কই, কেউ তো এলো না। আহি বলল, নানু তুমি চিন্তা করো না, আমরা দেখছি। রাত রোকিয়া ফাউজিয়াকে সালাম দিল। রোকিয়া ফাউজিয়া তাদের থুতনি ধরে বললেন, রাত, তোমাকে আমি প্রথমে চিনতেই পারিনি। তুমি এখানে বসো, আহি যাক। তুমি আমার সাথে কথা বলো নানু। তোমার মা, বাবা, চাচা কেমন আছে? জি ভালো। রাত রোকিয়া ফাউজিয়ার প্রশ্নের উত্তর দিতে ব্যস্ত। অন্যদিকে আহি আফিফের ঘরে গিয়ে দেখলো আফিফ কাঁথা মুড়িয়ে শুয়ে আছে। আহি আফিফের পাশে বসে বলল, আফিফ জেগে আছো? আফিফ ক্ষীণকণ্ঠে বলল। পদ্ম। আহি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আফিফ তোমার কি বেশি খারাপ লাগছে? ব্যথা আছে এখনো? আফিফ বিড়বিড় করে কি যেন বলল।
আহি বুঝল না। সে আফিফের দিকে ঝুঁকে তার মুখ দেখার চেষ্টা করলো। দেখলো আফিফের নিভু নিভু চোখ দুটিও কাঁপছে। আহি কাঁপা হাতে আফিফের কপাল স্পর্শ করতেই চমকে উঠল। সে চকিত দৃষ্টিতে আফিফের দিকে তাকালো, ব্যস্ত কণ্ঠে বলল, তোমার তো ভীষণ জ্বর। আফিফের তো অনেক জ্বর। আশেপাশে থার্মোমিটার খুঁজতে লাগলো আহি। এরপর ড্রয়ার খুলতেই পেয়ে গেল। থার্মোমিটারটি ধুয়ে আফিফের মুখে ঢুকিয়ে দিল। আফিফ আহির হাতটা শক্ত করে ধরলো আর মিনমিনিয়ে বলতে লাগলো, পদ্ম, কাঁদছো কেন? কাঁদে না পদ্ম। আহি ভ্রুকুচকে আফিফের দিকে তাকিয়ে আছে। 1 মিনিট হতেই থার্মোমিটার বের করে এনে দেখলো 103 ডিগ্রি জ্বর। আহি ব্যস্ত হয়ে রাতকে ডাকলো। রাত আহির ডাকে রুমে ঢুকে বলল, কি হয়েছে আহি? আফিফের তো অনেক জ্বর। আমার মনে হয় ওকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত। ওনার বাসার কাউকে বলবি না? আমি তো পদ্মকে জানাতে চেয়েছিলাম, কিন্তু উনি বারণ করেছিল। এখন হয়তো জানাতেই হবে। আহি ফোন হাতে নিয়ে আফিফের পাশে এসে বসলো। পদ্মের নম্বরে ডায়াল করতে যাবে তখনই কলিং বেলের শব্দ হলো। রোকিয়া ফাউজিয়া আহিকে ডেকে বললেন, আহি, সালমা ওষুধ নিয়ে যাকে আসতে বলেছিল সে হয়তো এসে গেছে। আহি ফোনটা টেবিলের উপর রেখে দরজা খুলে দিল। প্রেসক্রিপশন অনুযায়ী রাতের সাহায্য নিয়ে আফিফকে ঔষধ খাইয়ে দিল। সালমা ফাউজিয়ার পাশের ফ্ল্যাটেই একজন মেডিসিনের ডাক্তার থাকেন, নাম রোকন আহমেদ। তিনিই সেই প্রেসক্রিপশন লিখে দিয়েছিলেন। সকালে ঘুম ভেঙেই সালমা ফাউজিয়া যখন আফিফকে ডাকলেন, তখন সারা শব্দ না পেয়ে দরজা খুলে ভিতরে ঢুকে দেখলেন আফিফ বেঘরে ঘুমোচ্ছে আর ঠান্ডায় জড়সড় হয়ে আছে। এরপর সালমা ফাউজিয়া আফিফকে কয়েকবার ডেকেও যখন সাড়া পেলেন না, তখন পাশ থেকে কাঁথাটা উঠিয়ে নিজেই আফিফের গায়ে চড়িয়ে দিলেন। আর তখনই তিনি অনুভব করলেন আফিফের শরীরের তাপমাত্রা বেশি। তিনি যখন জ্বর মেপেছিলেন তখন 101 ডিগ্রি জ্বর ছিল। সালমা ফাউজিয়া দেরি না করে তখনই পাশের ফ্ল্যাটে গিয়ে রোকন আহমেদকে আফিফের ব্যাপারে জানালেন। রোকন আহমেদ সেই মুহূর্তে নিজের চেম্বারের উদ্দেশ্যে বেরোচ্ছিলেন। তিনি তবুও আফিফকে এসে দেখে গেলেন। সেই অনুযায়ী ঔষধও লিখে দিলেন। গতদিনের প্রেসক্রিপশনও দেখলেন, যেখানে আফিফকে এক্সরে করার জন্য বলা হয়েছিল। তিনি আফিফকে ভালোভাবে দেখে বললেন যাতে আজই এক্সরে করিয়ে ফেলে। এরপর তিনি যাওয়ার পর সালমা ফাউজিয়া একজনকে ফোন করে ঔষধগুলো বাসায় এনে দিতে বললেন, কারণ তাকেও অফিসে যেতে হবে। আর আহিও সেই মুহূর্তে ক্যাম্পাসে ছিল। আফিফকে ঔষধ খাইয়ে দিয়ে আহি তার পাশে এসে বসলো। 1 গামলা পানি নিয়ে সে আফিফের মাথায় জলপট্টি দিচ্ছে। রাত আহির দিকে তাকিয়ে পড়ল। তাজওয়ার মানুষটা যে কতটা ভয়ঙ্কর আফিফের এই অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। আহি ক্ষীণ কণ্ঠে বলল, এই জন্যই তো ভয় পাই আমি। মনে হয় না আফিফের এই জবটা থাকবে। না থাকলেই ভালো। যখন ওর কোম্পানিতে কাজ নিয়েছিলাম তখনই আমি ভাবছিলাম আফিফের ওখানে কিভাবে চাকরি হলো। তাজওয়ার নিজেও ম্যানেজার, আর তার আন্ডারে কাজ করে ওরাও ম্যানেজার। হাতে গোনা কয়েকজন ছাড়া সোহাগ নামের যেই ছেলেটা তাজওয়ারের অ্যাসিস্ট্যান্ট ছিল, আমি সেই ছেলেকে 2 বার রাস্তায় দেখেছি, তাও আবার আলাদা আলাদা মেয়ের সাথে। কেমন চিপকুপ কিসিমের, রিকশায় বসে। আহি মুখ বাঁকিয়ে বলল, বলতেও চাচ্ছি না। আমার মনে হয় ও জেনে বুঝেই আফিফকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানিয়েছে। ও যখন জানতে পারলো আফিফ পদ্মের হাজব্যান্ড, তখন তাকে অন্যদিকে কোন ঠাসা করে রাখার জন্য এই কাজ করেছে। ঠিক বলেছিস। আহির হঠাৎ মনে পড়ল সে পদ্মকে কল করবে ভেবেছিল। বেলবাজায় সেটা ভুলেই গিয়েছিল। আহি রাতকে বলল, ওপাশ থেকে আমার ফোনটা দে তো, পদ্মকে জানিয়ে দিই। পদ্মের নাম শুনে আফিফ ঘুম ঘুম চোখে আহির দিকে তাকালো। বিড়বিড় করে কিছু একটা বলতে লাগলো। আহি ভ্রু কুঁচকে বলল, কিছু বলবে? হুম। আমি পদ্মকে ফোন করছি। হুম। কি? রাত ভ্রু কুঁচকে বলল, জ্বরের ঘরে উনি তোকে কি আর বলবে, কিছু জিজ্ঞেস করিস না তো? আহি এবার পদ্মের নম্বরে ডায়াল করতে যাবে তখনই আফিফ কাপা কণ্ঠে বলল, পদ্মকে বলো না প্লিজ। আহি কল কেটে দিয়ে বলল, কেন? আফিফ চোখ বন্ধ করে রাখলো। রাত আহির দিকে তাকিয়ে আছে। আফিফ কিছুক্ষণ পর চোখ খুলে বলল,
তোমাকে আমি ঝামেলায় ফেলে দিয়েছি। আরে না, আমার জন্যই তো তোমার এই অবস্থা হলো। আর পদ্মকে জানানো আমার দায়িত্ব। ও তোমার ওয়াইফ, পরে কখনো জানলে উল্টো ভুল বুঝবে। আমি চাই না পদ্ম আমাকে ভুল বুঝুক। আফিফ চুপ করে রইল। কিছুক্ষণ পর কাপা কণ্ঠে বলল, আমি এই মুহূর্তে এক্সপ্লেইন করতে চাচ্ছি না। একটা রিকোয়েস্ট, পদ্মকে কিচ্ছু বলো না। রাত আহিকে ইশারায় ফোনটা রেখে দিতে বলল। আহি ফোন রেখে আফিফের দিকে তাকিয়ে আছে। রাত বলল, এক্স রে কয়টায়? 4টার সময় দিয়েছিল। ভাবছি আজ এখানেই থাকি। বাসায় কি বলবো বুঝতে পারছি না। মিসেস লাবণী তো সারাক্ষণ ফোনা তুলে বসে থাকে। রাত হেসে বলল, তোর লাইফের স্ট্র্যাটেজি দেখে একটা ফিল্ম বানাতে ইচ্ছে করছে। বানিয়ে ফেল, দেখবি ফলস হবে। এত প্যারা নিয়ে কে বাঁচে ভাই? যারা মুভিটা দেখতে আসবে তাদের নাকের পানি, চোখের পানি মোছার টিস্যু পেপার সিনেমা হল ভর্তি হয়ে যাবে। তোর আজ পর্যন্ত কটা টিস্যু বক্স শেষ হয়েছে? ধুর, এত ঢং করে কাঁদি না আমি। ওড়নার হাত দিয়ে কাজ চালিয়ে ফেলি। রাত হাসলো। হাসতে হাসতে মেঝেতে বসে পড়ল। আহি ভ্রুকুচকে বলল, তুই কাউকে বলিস না আবার। তেলা পোকাটা আফিফ শুনছে না। আহি আফিফের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে বলল। না, ঘুমিয়ে গেছে হয়তো। রাত হেসে বলল, পুষ্পকে বলবো অন্তত তোর কাছ থেকে যাতে ওর না ধার নেয়, আর তোর হাতে বানানো কিছুই খাওয়া যাবে না। আহি মুখ ফুলিয়ে রাতের দিকে বালিশ ছুঁড়ে দিয়ে বলল, হ্যান্ডওয়াশ বলেও কিছু একটা আছে। আর শোন, মানুষ ইমোশনাল হয়ে টিস্যু হাতে নিয়ে বসে থাকে না। আমার প্যারাগুলো খেয়ে দেখিস। টিস্যু কোথায় সেটা দেখার সময় পাবি না, তখন পৃথিবী অন্ধকার লাগবে। রাত চুপ করে রইল। আহির চোখ অশ্রু টলমল করছে। রাত আহির পাশে বসে বলল, সরাসরি মজা করছিলাম। রাত প্লিজ, আমি অনেক ঝামেলায় আছি। আমার ফিউচার এমন এক জায়গায় এসে আটকে গেছে যেখানে আমি কোনো কুল কিনারা পাচ্ছি না। সেখানে এসব পরিহাস আমার জন্য অনেক কষ্টের। রাত মাথা নিচু করে বসে রইল। আহি রাতকে হালকা ধাক্কা দিতেই রাত উঠে চলে গেল। আহি অবাক দৃষ্টিতে রাতের যাওয়ার পানে তাকিয়ে রইল। শূন্য দৃষ্টিতে নভমণ্ডলের কোমল রূপ দেখছে রাত। আহি বারান্দায় এসেই রাতের পাশে এসে দাঁড়ালো। রাত আহির দিকে না তাকিয়েই বলল, তোর কষ্ট হলে আমারও কষ্ট হয়। আহি রাতের কাঁধে হাত রেখে বলল, তোর কথায় আমি কষ্ট পাইনি রাত। তুই আমার মেডিসিন রোগ সারায়, রোগ বাড়ায় না। বল না। আহি রাতের চোখের দিকে তাকালো। রাত বলল, এখন আমারই মনে হচ্ছে তুই আমার ভালো থাকার মেডিসিন। আহি ভ্রুকুচকে তাকালো। রাতের হাত ধরে বলল, কি হয়েছে তোর? রাত বিরক্তির সুরে বলল, তোকে আমি তাজওয়ারের সাথে সহ্য করতে পারি না আহি। জানি আমি। আহি, তুই যেভাবে বুঝেছিস ওটা না। আচ্ছা বস, তুই আমাকে খুলে বল কি হয়েছে। আমি তোকে হারাতে চাই না, ব্যাস। আমি তোকে ছেড়ে কোথাও যাচ্ছি না তো। আহি, আমি ওটা মিন করিনি। ও, রাত আহির চোখের দিকে তাকালো। আহি কিছুক্ষণ রাতের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে বলল, আচ্ছা তোকে এখন কিছু বলতে হবে না। তুই এই মুহূর্তে টায়ার্ড, বিশ্রাম কর। ইফতারের পর ঠান্ডা মেজাজে কথা বলবো। এখন ভেতরে চল। তুই যা, আমি আসছি। আহি চলে যেতেই রাত দীর্ঘশ্বাস ছাড়ল। বুকে হাত রেখে চোখ বন্ধ করে বলল, আজ যা হওয়ার হোক, আমি তোকে আমার মনের কথা জানিয়েই দেব। সহ্য হচ্ছে না রাহি, আমি কখনোই এত চাপা স্বভাবের ছিলাম না, কিন্তু তোর ভালোর জন্য আমার মনের কথা এতদিন আড়াল করে রেখেছি। এখন পারছি না আরামে। এদিকে আহি রাতের অদ্ভুত আচরণের কারণ খোঁজার চেষ্টা করছে। আহির মনে হাজারো প্রশ্ন। রাত কি আমার জন্য বিরক্ত বোধ করছে? বারবার আমার সব সমস্যার সমাধানে ওকে জড়াচ্ছি তাই? নাকি তাজওয়ারের সাথে বিয়ে হবে ভেবে উদ্বিগ্ন? নাকি রাত আমাকে অন্য দৃষ্টিতে দেখছে? না না না, কি ভাবছি আমি? আহি নিচের মাথায় ঠোকা মেরে বিড়বিড় করে বলল, এভাবে কেন ভাবছি আমি? রাত শুনলে আমার উপরেই কৌতুক করবে।
আহি আফিফের পাশে বসে তার কপালে হাত রাখলো। আফিফ নিভু নিভু দৃষ্টিতে আহির দিকে তাকালো। আহি হাত সরিয়ে নিতেই আফিফ তার হাত ধরলো। আহি কিছুটা অবাক হলো। আফিফ কাপা কণ্ঠে বলল, পদ্মফুল, তুমি অনেক ভালো। কে বলেছে তুমি অলক্ষণে? তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি অপরাধী, আমি সবাইকে কষ্ট দিয়েছি। তুমি, আপা, রেনু, মা আর আহি। রাত রুমে ঢুকেই দেখলো আফিফ আহির হাত ধরে রেখেছে। রাতকে দেখে আহি বলল, আফিফ জ্বরের ঘোরে আমাকে পদ্ম ভাবছে। আফিফ মিনমিনিয়ে বলল। পদ্ম, সরি। রাত আহিকে সরিয়ে আফিফের পাশে বসে বলল, তুই যা, রেস্ট কর। নানুকে দেখছি রান্নাঘরে কি যেন করছে, গিয়ে হেল্প কর। আমি ওনার খেয়াল রাখবো, সমস্যা হবে না আমার। আহি মাথা নেড়ে চলে গেল। আফিফ এখনো প্রলাপ বকছে। রাত ব্রুকুচকে আফিফের দিকে তাকিয়ে আছে। আফিফ বলতে লাগলো, আমি কি ছিলাম? আমাকে কি বানিয়ে দিয়েছে? রাত এবার ব্রুকুচকে আফিফের দিকে তাকালো। সে আফিফের কাছাকাছি গিয়ে তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছে। আফিফ বলতে লাগলো, পদ্ম, তুমি আমার সাথে রাগ করো না। সব দোষ আমার। আমি যদি একবার জানতাম আমার খেয়াল, আমার কল্পনা আমার বর্তমানে আসবে, আমি কখনোই তোমার হাত ধরতাম না। আমি তোমার অজান্তে তোমাকে কষ্ট দিচ্ছি। আমি আহিকে কষ্ট দিচ্ছি। রাত সোজা হয়ে বসলো। কিছুক্ষণ স্থির হয়ে আফিফের দিকে তাকিয়ে উঠে রুমের দরজা লাগিয়ে দিল। দরজা লাগিয়ে আবার আফিফের পাশে বসে বলল, পদ্মের সাথে কি করেছেন? কিভাবে কষ্ট দিলেন ওকে? আপনি সবচেয়ে বেশি আহিকে কষ্ট দিয়েছেন। আপনার জন্য আহি রাত দিন কেঁদেছে, আর আপনার মনে এত সহজে পদ্ম জায়গা করে নিল? আফিফ চুপ করে রইল। রাতের দিকে তাকিয়ে বলল, কে তুমি? পদ্ম কোথায়? পদ্ম আমার পাশেই আছে। বলুন না, কি করেছেন আপনি? আহিকে কেন কষ্ট দিয়েছিলেন? আফিফ ভেজা কণ্ঠে বলল, ইচ্ছে করে দেইনি আমি। আমারই তো অনেক কষ্ট হয়েছে, ভীষণ কষ্ট পেয়েছি আমি। রাত তাচ্ছিল্যের সুরে বলল, আপনি কষ্ট পেয়েছেন? তাজওয়ার খান, তাজওয়ার খান আমার সব কেড়ে নিয়েছে। আহিকে বাঁচাতে হবে। আমি তো পারবো না। আমি একদম অসহায়, আমি অপদার্থ। আমি আমার আপাকেই বাঁচাতে পারিনি। কি হয়েছে আপার সাথে? আপা? হ্যাঁ, বলুন না। তাজওয়ার খান আমার আপাকে খুন করেছে। আমার আপাকে মেরে ফেলেছে ওরা। ওরা রেনুকেও মেরে ফেলবে। তখন আমি কি করব? রাত স্তব্ধ হয়ে গেল আফিফের কথা শুনে। আফিফ বারবার সেই একটি বাক্যই আওড়াতে লাগলো। তার চোখ বেয়েও অশ্রু গড়িয়ে পড়ছে। রাত টিস্যু দিয়ে তার চোখ মুছে দিয়ে বলল, কেন খুন করেছে আজওয়ার? জানি না আমার কি দোষ ছিল। আমার কিছু করতে পারিনি। আফিফ বিড়বিড় করতে করতে ঘুমিয়ে গেল। রাত থম মেরে বসে আছে। তার মনে হাজারো প্রশ্ন, আর এই প্রশ্নগুলোর উত্তর একমাত্র আফিফই দিতে পারবে। ইফতারির পর আহি লাবণীকে ফোন করে জানালো সে পুষ্পের বাসায় থাকবে। পুষ্পকে আগে থেকেই শিখিয়ে দিয়েছে সব। এরপর আহি লাবণীর সাথে কথা বলে একবার আফিফকে দেখে এলো। আফিফের এখন জ্বর নেই, সে ঘুমোচ্ছে। রাত তার পাশেই শুয়ে আছে। রাত বলেছিল আহির সাথে কথা বলবে, তাই আহি রাতের পাশে বসে তাকে ডাকলো। রাত সাড়া দেয়নি। আহি ভাবলো রাত ঘুমিয়ে গেছে, তাই আর বিরক্ত না করে বাতি নিভিয়ে দিয়ে দরজা লাগিয়ে দিল। এরপর সে সালমা ফাউজিয়ার রুমে এসে শুয়ে পড়ল। এদিকে আহি চলে যেতেই রাত উঠে বসলো। এই অস্থিরতা নিয়ে ঘুম হবে না তার। সে এত বছর আহির অংশটাই শুনে এসেছে, আজ তাকে জানতেই হবে আফিফের অংশটা। কেন আফিফ আহিকে ছেড়ে এসেছিল? রাত বাতি চালিয়ে আফিফের সামনে এসে বসলো। আফিফ ঘুম। তার ইচ্ছে করছে আফিফকে উঠিয়ে দিতে, কিন্তু অসুস্থ মানুষকে এভাবে ডেকে উঠানো ভালো হবে না। তাই রাত আফিফের ঘুম ভাঙার অপেক্ষায় আছে। রাতকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। আফিফ নড়ে চড়ে উঠতেই রাত বলল, এখন কেমন লাগছে আপনার? আফিফ পুরুষালী কণ্ঠ শুনে চোখ খুলল। রাতকে দেখে এক নজর আশেপাশে চোখ বোলালো। রাত বলল, আপনি আহির মায়ের বাসায়, আমি আপনাকে দেখতে এসেছি। আফিফ উঠে বসলো। রাত বলল, আপনার জ্বর বেশি ছিল, তাই এক্স রে করাতে পারিনি। এখন কেমন লাগছে? ভালো,
সরি, কিন্তু আপনাকে এই মুহূর্তে আমি অদ্ভুত একটা প্রশ্ন করব এখন। যদিও এই প্রশ্নটা এই সময়ে করা উপযুক্ত না, কিন্তু আমার কৌতূহল তো আমি আটকে রাখতে পারছি না। আফিফ ভ্রুকুচকে রাতের দিকে তাকালো। রাত বলল, আজওয়ার খান আপনার আপাকে কেন খুন করেছিল? আহিকে আপনি কেন কষ্ট দিয়েছিলেন? আফিফ অবাক হয়ে রাতের দিকে তাকিয়ে বলল। তোমাকে এসব কে বলেছে? আপনি নিজেই জ্বরের ঘোরে এসব বলেছেন। আফিফ চুপ করে রইল। চিন্তায় কপালে ভাঁজ পড়ল তার। রাত বলল, প্লিজ, কি হয়েছিল বলুন। এসব জেনে লাভ নেই, আমি এসব বলতে চাচ্ছি না। প্লিজ, আমি কাউকে এই বিষয়ে জানাবো না, অন্তত আমাকে বলবেন প্লিজ। আহিরের সাথে সংশ্লিষ্ট সব কিছু আমার জানতে হবে, কারণ আফিফ রাতকে থামিয়ে দিয়ে বলল। জানি তুমি আহিকে ভালোবাসো। রাত চুপ হয়ে গেল। আফিফ বলল, ভালোবাসা সুন্দর, কিন্তু ত্যাগ মানেই যন্ত্রণা আর জেদ তেমনই ভয়ঙ্কর। আমার জীবনে এই কয়েকটা শব্দ আমার অগোচরেই এসেছে, আর আমাকে না জানিয়ে আমার সব কেড়ে নিয়ে গেছে। আফিফ থেমে রাতের দিকে তাকালো। ক্ষীণ কণ্ঠে বলল, আহি জানি না ওর ভালোবাসা আমাকে কি দিয়ে গেছে। আমি যদি ওকে জানিয়ে দিই ও অনেক কষ্ট পাবে, আর আমি ওকে কষ্ট দিতে চাই না। রাত বলল। কি হয়েছিল? আফিফ আজ আবার অতীতের ফেলে আসা অংশটা পুনরায় স্মরণ করলো। গ্রামেই বড় হয়েছি আমি, স্কুল কলেজ ওখানেই শেষ করেছি। পড়াশোনায় অত আগ্রহ ছিল না, ইচ্ছে ছিল চিত্রশিল্পী হব, আমার যোগ্যতাও ছিল। বাবা এসব পছন্দ করতেন না, কিন্তু আপা আমাকে খুব সাপোর্ট করত। সচ্ছল পরিবারেই ছিলাম আমরা, কিন্তু একদিন রোড অ্যাক্সিডেন্টে বাবা মারা গেল, আর এরপর আমার পুরো পৃথিবীটাই ওলট পালট হয়ে গেল। আমি ছোট ছিলাম, মাকে অল্প বয়সে বিয়ে দেওয়া হয়েছিল, তাই আমার মাও বেশি দূর পড়াশোনা করেননি। বাবা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করত, তাই কোনো পেনশন ছিল না। ব্যাংকে যে কটা টাকা ছিল সেই টাকায় আমরা শুধু খেতে পারবো। আমার স্কুল বন্ধ। আপা ভাগ্যিস কলেজ পাশ করে ফেলেছিল, তারপর এক চাচার সাহায্যে শহরের মার্কেটে সেলস গার্লে চাকরি নেয়। এরপর আপা আমাকে পড়াশোনা করাবে সিদ্ধান্ত নেয়। এমন দিন গিয়েছিল আমরা দুবেলা ভাত খেতে পারিনি। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি ছিলাম, তাই কারো কাছে হাত পাততে পারিনি। আর আপা সব ঠিক করে দিয়েছিল। গ্রামের সবাই মাকে প্রশ্ন করতো শহরে গিয়ে আপা কি কাজ করে। মা বলতো দোকানে কাজ করে, আমিও তাই বলতাম। কিন্তু মানুষের চিন্তা ভাবনা এত নোংরা ছিল, তারা আমাদের আড়ালেই ফিসফিস করতো। আমি বুঝতাম না, বয়স কম ছিল তাই। কিন্তু মা বুঝতো। আপার ওপরই রাগ ঝাড়তো, কাজ ছেড়ে ভিক্ষা করতে বলতো। আপা কাঁদতো, কিন্তু কাজ ছাড়েনি। এরপর একদিন আপা আমাকে গ্রামের কলেজে ভর্তি করিয়ে শহরে নিয়ে গেল। এখানে এসে চারু শিল্পে ভর্তি করিয়ে দিল, কারণ আপার স্বপ্ন ছিল আমার স্বপ্ন পূরণ করা। আমি কলেজে ক্লাস করতাম না, শুধু পরীক্ষা দেওয়ার জন্যই গ্রামে যেতাম। কিন্তু ওখানে মা আর রেনু ভালো ছিল না। গ্রামের মানুষগুলো বাবা জীবিত থাকা অবস্থায় যতটা ভদ্র আচরণ করেছিল, বাবার মৃত্যুর পর ততটাই খারাপ হয়ে পড়লো। আপা বাধ্য হয়ে আমাদের শহরে নিয়ে আসে। এরপর খরচ আরো বেড়ে যায়। দিন রাত আপা বাইরে কাজ করত, দোকানে বসতো, এরপর স্কুলের আয়া হিসেবে কাজ নিয়েছিল। সব করেছে আপা শুধু আমাদের জন্য। আর একদিন সেই আপাকেই নিজের সম্মান বিক্রি করে দিতে হলো আমার জন্য। আফিফ এতটুকু বলেই শার্টের হাতায় চোখ মুছলো। রাতের দিকে তাকিয়ে বলল, আহি আমাকে কখন ভালোবেসেছে আমি জানি না, কেন ভালোবেসেছে আমি জানি না, কি দেখেছে আমার মধ্যে আমি সেটাও জানি না। কিন্তু যখন ও আমাকে চিঠি লিখে জানিয়েছিল, আমি ওকে ফিরিয়ে দেইনি, কারণ আমি ওর প্রতি কখনোই বিরক্ত ছিলাম না। আমি জানতামও না আহিকে, আমি তো ওকে দেখিনি, আমি শুধু অনুভব করেছি। রাত ক্ষীণ কণ্ঠে বলল, আপনি আহিকে ভালোবাসতেন? ভালোবাসতাম কিনা জানি না, ও আমার 18 বছর বয়সের অনুভূতি ছিল। আমি তখন কিশোর মাত্র, কিন্তু ভালো লাগতো সেই চিঠিগুলো। আমি সবগুলো চিঠি যত্ন করে রেখে দিতাম। হয়তো ভালোবাসতাম, আমি জানি না অনুভূতিটা কেমন ছিল, কিন্তু কখনো আহির মতো করে ভালোবাসি। আহিকে পছন্দ করলে ওকে ফিরিয়ে দেওয়ার কারণ? অনেক বড় কারণ, ছোটখাটো বিষয় না। আহির ভালোবাসা আমার পুরো জীবনটা এলোমেলো করে দিয়েছে। তাজওয়ার আহিকে অনেক আগে থেকেই পছন্দ করত, ও আহিকে ফলো করত,
আমি জানি না ও কি দেখেছিল, কিন্তু ও আপাকে বলেছিল আহি যেই পরিমাণ আমাকে ভালোবাসে সেই পরিমাণ ঘৃণা আমার কাছ থেকে পাবে। মানে? আপা কাছ থেকে ফিরে এসে আমাকে বলেছিল। আফিফ, তোর সাথে একটা জরুরি কথা আছে। হ্যাঁ আপা বলো। চারুশিল্পে কি কোনো মেয়ে আছে যে তোকে পছন্দ করে? আফিফ রাতকে বলল। আমি আপাকে চিঠিগুলোর কথা বলতে চাইনি, তাই মিথ্যে বলেছিলাম সেদিন। বলেছিলাম না আপা। দেখ, মেয়েটার কাছ থেকে দূরত্ব রাখবে। যে মেয়েটা তোকে চিঠি দেয় সে মেয়েটাকে এখানকার প্রভাবশালী ব্যবসায়ী ছেলেও পছন্দ করে। ছেলেটা নাকি প্রতিদিন মেয়েটাকে ফলো করে, তোকেও দেখে। কি দেখেছে আমি জানি না, আমার মালিক বলল আমাকে ও ব্যবসায়ী ছেলেকে হুমকি দিয়েছে যে মেয়েটা তোকে পছন্দ করে তার পছন্দের মাত্রা যতই বেশি হবে সে তোর কাছ থেকে ততটা ঘেন্না ফেরত পাবে। মানে আমি জানি না, তুই শুধু মেয়েটার সাথে কথা বলিস না। আফিফ আবার রাতের দিকে তাকালো আর বলল। এর মানে কি ছিল তা আমি সেদিন একটুকুও বুঝিনি। আবেগের বয়স ছিল, তখনও না করিনি আহিকে। উল্টো তাকে আমার দেখার আগ্রহ জন্মালো। আমি জানতে চাইছিলাম চিঠির মেয়েটা আসলে কে। আহিকে আমি দেখেছি কিন্তু জানতেই পারিনি আহি আসলে সেই মেয়েটা। মা ভীষণ পছন্দ করতো আহিকে। মায়ের হয়তো আহির চেহারা এখন আর মনেই নেই। আমার একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আহির মা আমার চিকিৎসা বাবদ খরচ দিয়েছিলেন। তখন আহি রোজ মাকে ফোন করতো, আমার খোঁজ নিত। মায়ের কাছেই শুনেছিলাম এসব। এজন্য আমার আর পদ্মের বিয়েতে মা তেমন একটা খুশি ছিল না। মায়ের মনে হয়েছিল সেই ফোনে কথা বলা মেয়েটি আমার জন্য বেস্ট হবে। পদ্ম এখনো এসব জানে না। সে জানে না মা আমাদের বিয়েতে রাজি ছিল না। আমার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আপা বেঁচে ছিল না। আমি তখনও জানতাম না আপা কেন এত বড় স্টেপ নিয়েছিল। রাত জিজ্ঞেস করলো। উনি আত্মহত্যা করেছিলেন? তাহলে খুন করেছে কেন বললেন? কারণ জানতাম না আত্মহত্যার মূল কারণ কি। কে? আপা একজনকে ভালোবাসতো। জানি না ছেলেটাকে। শুনেছি দোকানের মালিক। অনেকে বলে আপার সাথেই দোকানে বসতো। অনেকে বলে গ্রামে আপার এক প্রেমিক ছিল সে। আসলে আপা একজনকে ভালোবাসতো এটা সত্য। ফোনে কথা বলতো, এমন অনেক কিছুই খেয়াল করেছিলাম আমি এখনো জানি না সে কে। এতটুকু জেনেছি সে আমার আপার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। আফিফ কিছুক্ষণ চুপ করে থেকে বলল। আপার সাথে দেখা করার বাহানায় কিছু ব্যক্তিগত ভিডিও ধারণ করেছিল। আমি ভিডিও দেখিনি, মা দেখেছিল। আমি তখন জানতাম না আপার কোনো অপরাধ ছিল কি না। এদিকে ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ার পর মা অনেক ভেঙে পড়েছিল। আমি এসব জানার আগেই আপাকে দেখেছিলাম। আপা আমার মুখোমুখি দাঁড়াতে চাইনি। সেদিন রাতে আত্মহত্যা করে ফেলল। আমি আবার এতিম হয়ে গেলাম। আপার মৃত্যুর পর বুঝলাম আসলে কি হয়েছিল। যেই নম্বর থেকে এসব ভিডিও ছাড়া হয়েছিল তাকে খুঁজে বের করার জন্য টাকা জোগাড় করতে ব্যস্ত ছিলাম আমি, যাতে অন্তত ভিডিওগুলো ডিলিট করে দেয়। এরপর অনেক দিন কেটে গেল। একদিন সেই মানুষটা আমার সামনে এলো, যে আমার জীবনটা এলোমেলো করে দিয়েছিল। তাজওয়ার খান? তাজওয়ার নিজেই সব স্বীকার করেছে। বলল আহিকে পাওয়ার জন্যই এমন করেছে। আহি আমাকে ভালোবাসে, এটাই আমার অপরাধ ছিল। এরপর আমাকে হুমকি দিয়ে বলল আমি যদি এখন আহিকে নিয়ে ভাবা বন্ধ না করি, আহিকে সেই সুযোগ দিই, একই কাজ সে রেনুর সাথে ঘটাবে। আমি দুর্বল হয়ে পড়েছিলাম। এসব পরিস্থিতি সামলানোর জন্য আমার বয়স খুব কম ছিল। নিজেকে বোকা মনে হচ্ছিল তখন। ভাবছিলাম কি করলাম আমি। একটা কল্পনার জন্য আমার আপাকে মরতে যেতে হলো। আমি রেনুর বড় ভাই, ওর দায়িত্ব আমার। কিন্তু তাজওয়ার বেশ চালাক। সে নিয়াজের জন্য প্রস্তাব নিয়ে বাড়ি চলে গেল। মাও রাজি হয়ে গেল। আমাকে সারা জীবনের জন্য নিজের হাতের মুঠোয় আবদ্ধ করার জন্য তার এই একটাই পথ খোলা ছিল, রেনু আর নিয়াজের বিয়ে। বিয়েটাও হয়ে গেল। এটাও আমি পরে জানতে পারলাম যে তাজওয়ারই নিয়াজিকে বলেছিল রেনুকে বিয়ে করার জন্য। আর এরপর আহিকে না করা ছাড়া আমার কোনো উপায়ই ছিল না। আমি ভেবেছি ও আমাকে ভুলে যাবে, কিন্তু ভুলেনি। এরপর যেদিন আহিকে সামনাসামনি দেখলাম সেদিন পদ্ম আর আমার বিয়ে হয়ে গিয়েছিল। আমি যদি জানতাম তারা দুজন বান্ধবী, আমি পদ্মকে বিয়ে করতাম না। পদ্ম অনেক ভালো একটা মেয়ে, আমি ওকে কষ্ট দিতে চাই না। আমি পদ্মকে ভীষণ ভালোবাসি। অতীত সবার জীবনে থাকে,
আহি আমার ফেলে আসা অতীত, পদ্ম আমার বর্তমান। দুজনেই ভালো, হয়তো তাদের ভাগ্য খারাপ, কারণ আমি তাদের জীবনে এসেছিলাম। রাত আফিফের দিকে তাকিয়ে আছে, কি বলবে সে বুঝতে পারছে না। এতদিন সে আফিফের প্রতি ক্ষুব্ধ ছিল, কিন্তু আজ মনে হচ্ছে এই মানুষটাই সবচেয়ে বেশি অসহায়। আফিফকে রুম থেকে বের হতে দেখে আহি তার কাছে এসে বলল, কোথায় যাচ্ছ? তুমি তো অসুস্থ, তোমার এক্স-রে করা হয়নি এখনো। আফিফ সেকেন্ড খানিক আহির দিকে তাকিয়ে বলল, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমি নিজের খেয়াল রাখতে পারি। আহি অবাক দৃষ্টিতে আফিফের দিকে তাকালো। রাতও সেই সময় বেরিয়ে এলো। সে আহির পাশে দাঁড়িয়ে বলল, একা যেতে পারবেন? আমি আপনাকে গাড়ি ঠিক করে দেই। আফিফ বলল। না, এর প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। আহি বলল, রাত যাক না হয়। আর তুমি পদ্মকে কি বলবে? ও যদি তোমার মুখে আঘাতের চিহ্ন দেখে কিছু জিজ্ঞেস করে? আফিফ ক্ষীণ হেসে বলল। পদ্ম আমার ওয়াইফ, দেখি কি বলতে পারি। আফিফের খাপছাড়া উত্তর আর শীতল ব্যবহার আহির মনে আঘাত করলো। আহি মনে মনে ভাবল, কি করলাম আমি? হঠাৎ আফিফ এমন অদ্ভুত আচরণ করছে কেন আমার সাথে? এদিকে সালমা ফাউজিয়া রুম থেকে বের হতেই আফিফ তাকে সালাম দিয়ে বলল, ধন্যবাদ আন্টি, আমাকে সাহায্য করার জন্য। আপনাদের অনেক কষ্ট দিয়েছি, ভুল কিছু করলে ক্ষমা করবেন। সালমা ফাউজিয়া বললেন, ধন্যবাদ দিতে হবে না। আর এখানে কষ্টের কি হলো? আহি যেমন, পদ্মও আমার কাছে তেমনই। আর পদ্মের স্বামী তো আমার মেয়ের জামাই হলো, তাই না? সালমা ফাউজিয়া খুব স্বাভাবিকভাবেই কথাটা বললেন, কিন্তু এই একটি বাক্যে আহির বুকটা কেঁপে উঠল। সে আফিফের দিকে এক নজর তাকিয়ে চোখ নামিয়ে নিল। আফিফ সালমা ফাউজিয়া আর রোকিয়া ফাউজিয়ার কাছ থেকে বিদায় নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। উত্তরের মৃদু মন্দ বাতাসে শরীর কাঁপছে আফিফের, কিন্তু সে উদ্দেশ্যহীন পথে হেঁটে যাচ্ছে। মনটা ভারী হয়ে আছে তার, মনে হচ্ছে সব হাত থেকে ছুটে যাচ্ছে। অনেক কিছুই তো ছুটে গেছে, বাধ্য হয়েই অনেক স্বপ্ন অতীতের পাতায় ফেলে আসতে হয়েছে। বর্তমানের জন্যেই অনেক মানুষকে জোর করে স্মৃতি থেকে বের করে ফেলতে হয়েছে। আজ যদি অন্য কারো ভালোর জন্যে আফিফকে কিছু করতে হয়, তাহলে সে অবশ্যই করবে। ঘন্টা খানেক আগেই রাত আর আফিফের কথোপকথন হয়েছিল। কিছু জমানো কথা আফিফ অনেক বছর পর কারোর সাথে ভাগ করে নিতে পেরেছে। এত বছর ধরে চয়নের মৃত্যুর মূল কারণটা রেখেছিল। তাজওয়ার খানকে সামনে পেয়েও সে কিছু করতে পারেনি, কারণ তার হাতে কোনো প্রমাণ নেই। আর তার বোন রেনুর জীবনটা সে এসব জটের মধ্যে ফেলতে চায় না। যে চলে গেছে তার জন্য যে আছে তার কথা ভুলে যেতে পারবে না আফিফ, কিন্তু আজ তাকে কেউ আবদার করেছে তার জীবন ফিরিয়ে দেওয়ার জন্য। আফিফের সাধ্যের বাইরে কিছু চায়নি মানুষটা, তাহলে তো সে মানুষটির এতটুকু ইচ্ছে পূরণ করতেই পারে। শূন্য রাস্তায় হাঁটতে হাঁটতেই আফিফের বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। রাতের মলিন মুখটি ভেসে এলো চোখের সামনে। রাত ঘন্টাখানেক আগে তার হাত ধরে বলেছিল, আপনি আহিকে পছন্দ করতেন, আপনার ওর প্রতি একটু আগ্রহ ছিল। এই কথা যাতে ও কোনো দিনই জানতে না পারে, ঠিক আছে? আর তাজওয়ার আহির জন্য আপনার বোনের ক্ষতি করেছে, এটা যদি আহি জানতে পারে তাহলে ও আরও ভেঙে পড়বে। হয়তো আপনার কেউ একজন আছে যাকে আপনি আগলে রাখতে পারছেন। আহির তো নেই। আহি নেই তো কি হয়েছে? আপনি পদ্মকে পেয়েছেন। দিন শেষে আপনি হারাননি কাউকেই, হেরেছে আহি। সে তো আপনাকে পায়নি। আর এখন আমি হেরে যাচ্ছি, কারণ আহি আপনাকে ভুলতে পারেনি। আপনি আমাকে শুধু একটা সাহায্য করুন, মাস্টার শেষ হওয়া অবধি আপনি আহিরের সাথে কোনো যোগাযোগ রাখবেন না। যদি পরিস্থিতি এমন হয় আপনাকে আহির মুখোমুখি হতে হয়েছে, আপনি অবশ্যই ওকে ইগনোর করবেন, কষ্ট দিবেন, যেভাবে পারেন ওকে বোঝাবেন। আহি কোনো দিনই আপনার কাছে স্পেশাল ছিল না। আর আমি জানি আপনি এমন কিছু করলে আহি কষ্ট পাবে, কিন্তু ও আপনাকে অন্তত ভুলে যাক। যদি আপনার অপেক্ষা পেয়ে আহি আপনাকে ভুলতে পারে তাহলে আপনার সেটাই করা উচিত। আমি আহিকে ভীষণ ভালোবাসি। আমি আহির মনে সেই জায়গাটা নিতে চাই, যেই জায়গাটা সে আপনাকে দিয়েছিল। আমি আপনার মতো আহিকে ছেড়ে যাব না। আমি ওকে খুব ভালোবাসবো, যেই ভালোবাসা আহি ডিজার্ভ করে, এর চেয়ে বেশি ভালোবাসবো আমি।
আফিফ প্রতি উত্তরে মাথা হেলিয়ে সম্মতি দিয়েছিল শুধু। উপেক্ষা শব্দটা সেই মুহূর্তে এত ভারী কেন মনে হয়েছিল আফিফ নিজেও জানে না। আর সেই উপেক্ষার প্রয়োগে আহির সেই শুকনো মুখের গভীর চাহনি আফিফকে কেন এত কষ্ট দিচ্ছে এটাও সে বুঝতে পারছে না। আফিফ হাঁটতে হাঁটতে ফুটপাতে বসে পড়ল। মিনিট খানিক পর ফোন হাতে নিয়ে পদ্মকে কল করলো। পদ্ম কল ধরতেই আফিফ বলল। পদ্মফুল, ভালোবাসি। পদ্ম অবাক কণ্ঠে বলল। হঠাৎ? এমনিতেই। পদ্ম হেসে বলল। নিশ্চয়ই কোনো মেয়ে আমার স্বামীকে আকর্ষণ করতে চাইছে, তাই তিনি আমাকে ভালোবাসি বলে নিজেকে বোঝাচ্ছেন। আমার একটা পদ্ম ফুল আছে, তাই না? আফিফ হাসলো, বলল। তুমি থাকতে আমাকে আর কেউ আকর্ষণ করতে পারবে না। আর যদি আমি না থাকি? তুমি কোথায় যাচ্ছ? যদি কোথাও চলে যাই? আমাকে ফেলে চলে যাবে? এমন কোথাও যেখান থেকে ফিরে আসা যায় না, আর গেলে একাই যেতে হয়। এভাবে বলছো কেন পদ্ম? এমন হলে? এসব কথা রাখো, আমি আসছি বাসায়, আমার অপেক্ষায় থেকো। আহি মলিন মুখে বারান্দায় দাঁড়িয়ে আছে। আফিফের হুট করে এমন শীতল ব্যবহার আহিকে অস্থির করে তুলছে। রাত আহির পাশে এসে দাঁড়াতেই আহি চমকে উঠল। আহি কিছুক্ষণ মৌন থেকে বলল। তুই আমাকে কি যেন বলবি বলেছিস? রাত মনে মনে বলল। বলবো ভেবেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমার অন্তত আফিফের যাওয়ার অপেক্ষায় থাকতে হবে। আফিফ বলেছে মাস্টার্স শেষ করেই সে তো জীবন থেকে হারিয়ে যাবে, তুই আর কখনোই ওকে খুঁজে পাবি না। আর যেদিন সত্যিই আফিফ হারিয়ে যাবে, আমি সেদিনই তোকে আমার মনের কথা জানাবো। অন্তত সেই মুহূর্তে আমার ভালোবাসা যাতে তোর কাছে বোঝা মনে না হয়। আহি রাতের দিকে তাকালো। রাত মুচকি হেসে বলল। তেমন কিছু না, আমার একমাত্র বান্ধবীর জন্য তাজওয়ার খানকে আমার উপযুক্ত মনে হচ্ছে না, তাই চিন্তায় ছিলাম। তো এখন কি চিন্তা শেষ? না, এখন ভাবছি যে চিন্তা না করে কিছু একটা করব। কি করবি? তাজওয়ারকে একটা গণপিটুনি খাওয়াতে পারলে ভালো হতো। এত সাহস? শোন না, আইডিয়া আছে একটা, মনটা শান্তি হবে। কি আইডিয়া? কয়েক মাস পর তো ইলেকশন, এখন তো মিছিল মিটিং কম হচ্ছে না। এমন একটা মিছিলে তাজওয়ারকে নিয়ে গিয়ে ছেড়ে আসবো, ব্যাস। এরপর একটা মারামারি লাগিয়ে দেব, আর মারাটার খেয়ে একেবারে চ্যাপ্টা হয়ে যাবে। আহি হাসলো। রাত প্রকুচকে বলল। হাসছিস কেন? তুই কি ভেবেছিস তাজওয়ার তোর মতো বিন্দাস ঘোরে? নাক ওর আগে পিছে কিছু নাক ফোঁড়া তুলে দাঁড়িয়ে থাকে, কেউ মারতে আসলেই সেই নাকগুলো দংশন করে দেয়। হঠাৎ সালমা ফাউজিয়া বারান্দায় এসে বললেন। আহি, তোমার ফোনে লাবণের কল আসছে। আহি বিরক্ত মুখে ফোন হাতে নিয়ে বলল। বললাম আজকে পুষ্পের বাসায় থাকবো, তবুও শান্তি দিচ্ছে না। আহি কল রিসিভ করতেই লাবণী অস্থির কণ্ঠে বলল। কোথায় তুমি? নিউজ দেখেছো? কেন, আপনাকে দেখাচ্ছে? তোমার ফিয়ন্সিকে দেখাচ্ছে। তাজওয়ার? অ্যাক্সিডেন্ট হয়েছে তাজওয়ারের, গাড়ি খাদে পড়ে আগুন ধরে গেছে। আহি মুখে হাত চেপে রাতের হাত বাঁকিয়ে ফিসফিস করে বলল। তাজওয়ার শেষ। রাত প্রকুচকে বলল। মানে তাজওয়ার মারা গেছে। রাত খুশি হয়ে বলল। আলহামদুলিল্লাহ। আহি একগাল হেসে ফোন কানের কাছে আনতেই লাবণী বলল। হ্যালো আহি, শুনছো? হ্যাঁ, শুনে খারাপ লাগলো। দাফন কখন হবে? ওর দাফনে যাবে তুমি? লাশটাই তো পড়ে গেছে। ওটা বাদ দাও, তাজওয়ারকে একবার দেখে এসো। পুড়ে যাওয়া লাশ দেখতে দেয়? কি বলছো এসব? তাজওয়ার কেন পড়ে যাবে? এই মাত্রই তো বললেন আপনি। আমি তাজওয়ারের বন্ধু অর্ণবের কথা বলছি। তাজওয়ার তো হাসপাতালে, জ্ঞান ফিরে এসেছে, ওর হালকা ব্যথা পেয়েছে। আহি হাঁ করে রাতের দিকে তাকালো। রাত ভ্রু কুচকে বলল। আবার কি? আহি লাবণীকে বলল। আচ্ছা, আমি আসছি। আহি কল কাটতেই রাত বলল। তুই বেঁচে গেলি আহি? জি না, তাজওয়ার বেঁচে গেছে। একটু আগে আমার কল্পনায় মারা গিয়েছিল। মানে কি? অ্যাক্সিডেন্টে ওর বন্ধু মারা গেছে, আর ওর তো কই মাছের প্রাণ। কিভাবে ভাই? সালমা ফাউজিয়া বললেন। আহি, এভাবে বলে না। যার হায়াত যতটুকু আল্লাহ এসব নির্ধারণ করে রেখেছেন, কারো মৃত্যু কামনা করা উচিত না, তার হেদায়েতের জন্য দোয়া করা যায়। আহি বলল। তাজওয়ার যেদিন হেদায়েত পাবে সেদিন পৃথিবীর অর্ধেক পাপ কমে যাবে।
এদিকে আহি রিজওয়ান কবিরের জোড়াজুড়িতে রাতে হাসপাতালে এলো তাজওয়ারকে দেখতে। তাজওয়ারের শরীরে আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে সে এখনো বেঁচে আছে কিভাবে, আর তার চোখ মুখের উজ্জ্বল চাহনি দেখে আহির সন্দেহ হচ্ছে এই ছেলের কি আদৌ অ্যাক্সিডেন্ট হয়েছে। তাজওয়ারকে দেখতে কেমন ফুরফুরে লাগছে, অ্যাক্সিডেন্ট করে মানুষের চেহারায় এত সতেজতা আসে তা তাজওয়ারকে না দেখলে কখনোই বিশ্বাস করতো না আহি। লিনাশাকে দেখে মিসেস লাবণী বাকরুদ্ধ হয়ে সিঁড়িতে দাঁড়িয়ে আছে। আহি লাবণীর সামনে এসে বলল, মাম্মা কেমন সারপ্রাইজ দিলাম, খালামণিকে বাসায় নিয়ে এসেছি। লিনাশা বুকে হাত গুজে লাবণীর সামনে এসে দাঁড়ালো আর বলল, আপু কেমন আছো? লাবণী অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, তুই এখানে? কেন বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস তো হচ্ছে না, নিশ্চয়ই এখানে আসার কোনো কারণ আছে। লিনাশা হাসলো, আহির দিকে হাত বাড়িয়ে দিতেই দুজনে জোর করতল স্পর্শ করে হাসলো। লাবণী বলল, ষড়যন্ত্র করছো তোমরা? আহি বলল, আরে মাম্মা, খালামণি বিয়ের দাওয়াত দিতে এসছে, আর সে প্রথমবার বোনের শ্বশুর বাড়িতে এসছে, আর তুমি এমন রিয়েক্ট করছো। কি মাম্মা মাম্মা লাগিয়েছো? কেন, আপনি তো নিজেকে নিজের বয়সের 4 বছরের ছোট একজনকে বিয়ে বলে, একজন মেয়ে বলে দাবি করেন। ভাবতেই অবাক লাগছে, আপনার যখন 4 বছর বয়স তখনই আপনি মা হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। লিনাশা মুচকি হেসে বলল, আপু তুমি এখনো যথেষ্ট স্মার্ট রয়ে গেছো। দুলাভাইয়ের সাথে বাইরে বের হলে নিজেকে কি বলে পরিচয় দাও? লাবণী চোখ পাকিয়ে বলল, রিজওয়ান আমার আই নো, বাই দ্য ওয়ে আমার হবুবরটা যথেষ্ট হ্যান্ডসাম, তুমি ছবি দেখবে? লিনাশা ফোন বের করে নাইবের ছবি দেখালো। লাবণী ভ্রু কুচকে লিনাশার ফোনের দিকে তাকিয়ে আছে। আহি বলল, লিনু, তোর বিয়েতে তো সেই মজা করবো, এঙ্গেজমেন্ট, হলুদ, মেহেদি, আখত, এরপর একটা গার্লস পার্টি, তারপর বিয়ে। আফটারঅল বিয়ে নিয়ে সব মেয়েদেরই এমন স্বপ্ন থাকে। লিনাশা হেসে বলল, হ্যাঁ সবই হবে, ধুমধাম করে বিয়ে করব আমি। লিনাশা এবার লাবণীর দিকে তাকিয়ে বলল, আপু তোমারও তো সেই স্বপ্ন ছিল। লাবণী তাচ্ছিল্যের সুরে বলল, আয়োজন করে বিয়ে হয়নি তো কি হয়েছে? চট্টগ্রামে নাম করা ব্যবসায়ীর স্ত্রী আমি। আমি চাইলে এর চেয়েও বেশি আয়োজন করে বিয়ে করতে পারি। আহি শব্দ করে হেসে উঠল। লিনাশা আহিকে থামিয়ে দিয়ে বলল, আহি দিস ইজ নট ফেয়ার, এভাবে হাসছিস কেন? আপু চাইলে দুলাভাইয়ের সাথে আবার বিয়ে করতে পারে, সমস্যা তো অন্যদিকে। দুলাভাইকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ কন্ট্রোভার্সি হবে, আর আপুকে শুনতে হবে সুগা। আহি লিনাশাকে থামিয়ে দিয়ে বলল, খালামণি, দিস ইজ নট ফেয়ার। ভালোবাসা কি বয়স মানে বলো? রাইট আহি, ভালোবাসা বয়স মানে না, কিন্তু লোকে বলে এসব ভালোবাসা নয়, এসব টাকা। এরপর লিনাশা গানের সুরে বলল, টাকাও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আবার ডালে বইসো। লাবণী চেঁচিয়ে বলল, জাস্ট শাট আপ। লিনাশা আঙ্গুল দিয়ে ঠোঁট চেপে বলল, উপস, ভয় পেয়ে গেছি। কি হবে এখন আমার? গণপিটুনি দিয়ে আমাকে উপরে পাঠিয়ে দেবে? আহি বলল, থাম না লিনু, বাদ দে। টাকা কি শুধু বয়স্ক শিল্পপতিদের কাছেই থাকে? হ্যাঁ, আমাকে দেখ, তাজওয়ার খান আমার ফিয়ান্সে, সে শেখ খানস গ্রুপের এমডি প্লাস হাজব্যান্ড প্লাস হ্যান্ডসাম, ড্যাশিং, আর আর খুব রিচ। সে তো উল্টো আমার প্রেমে ডুবে মরছে। বিয়ের পর নাকি তার কোম্পানির অর্ধেক শেয়ার আমার নামে লিখে দেওয়া হবে। আমেরিকাতে বাড়ি কিনছে আমার জন্য কষ্ট করে, আর বুড়ো শিল্পপতির দিকে নজর দেওয়ার কি দরকার আছে বল? আমি তো উল্টো বিয়ে করতে চাচ্ছি না, কিন্তু বাবা আর বাবার মিসেস তো আমাকে জোর করেই বিয়ে দিচ্ছে। ভালোই হলো, তাজওয়ার আমাকে রানীর মতো করে রাখবে। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে, মিসেস লাবণী আমার সৎমা হয়েও আমার জন্য একটা ইয়ং রাজা খুঁজে এনেছে। লিনাশা আহির হাত ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল, আপুর মন একটু বেশি বড়। আমি আপুর জায়গা হলে রেজওয়ান কবিরকে নয়, তাজওয়ার খানের মতোই একটা রিচ ছেলেকে খুঁজে নিতাম। আহি বলল, আরে কি যে বলিস, এটা তো ভালোবাসা, ভালোবাসা তো বয়স মানে না। আহি লিনাশাকে নিচের রুমে এনে দরজা বন্ধ করে দিল। তারপর দুজনেই গলা ছড়িয়ে লাফাতে লাগলো। আহি লিনাশাকে থামিয়ে দিয়ে বলল, মাম্মা,
তো মাম্মা তো জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। লিনাশা হেসে বলল, এবার যদি মিসেস লাবণী একটু নড়ে চড়ে বসে? যদি বসে, সেদিন ব্রেকিং নিউজ আসবে। নিজের স্বামীকে তালাক দিয়ে সৎ মেয়ের ফিয়ন্সেকে বিয়ে করে নিল এক লোভী মহিলা। 2টা আপদ থেকে মুক্ত হলো মিস ওয়াশিকা কবির আহি। হিপ হিপ হুররে! সিরিয়াসলি লিনু, কাল হুট করে আমার মাথায় এই উদ্ভট বুদ্ধিটা কিভাবে চাইলো, যদিও খুব খারাপ বুদ্ধি, কিন্তু এদের নিয়ে ভালো কোনো চিন্তাই আমার মাথায় আসে না। এরা সবাই স্বার্থপর। এবার আমি একটু স্বার্থপর হয়ে নিজেকে বাঁচাই। আর ওই তাজওয়ার খান এখনও আমার স্বামী হয়নি। এর আগে যদি একটা সেট আপ করতে পারি, তাহলে আমি আমার বাবাকে ফিরে পাবো, আর ওই তাজওয়ার খানকেও বিয়ে করতে হবে না। ইনশাল্লাহ তোর ইচ্ছেটা যাতে পূরণ হয়। চিন্তা করিস না, আমি তোর পাশে আছি। তাই তাজওয়ারকে আমি আমার দুলাভাই বানাবো না, আমার দুলাভাই হবে সুইট। আহি হাসলো, বলল, দুলাভাই হবে না। আমার বিয়ে করার কোনো ইচ্ছা নেই। মায়ের কাছে যেতে পারলে আমি মায়ের সাথেই বাকি জীবন কাটিয়ে দিব। বিয়ে না করে থাকা যায় না, বিয়ে তো সমাজেরই একটা নিয়ম। সমাজে থাকলে বিয়ে করতেই হবে। তোর কোনো পছন্দ নেই? আহি মলিন হাসলো আর বলল, আপাতত তো নেই। লিনাশা আহির গলা জড়িয়ে ধরে বলল, আমি খুঁজে এনে দেব। দেখিস রাজকুমার আসবে আমার টুনুমুনুর জন্য। আহি চোখ বড় বড় করে বলল, টুনুমুনু? মনে আছে আমাদের কলেজের আমিনা ম্যাম তোকে টুনুমুনু বলে ডাকতো? কিছুদিন আগে ম্যামের সাথে দেখা হয়েছিল, তোর কথা জিজ্ঞেস করলো। আরও বলেছিল ওনার ছেলে নাকি বেশ নামকরা উকিল, বউ খুঁজছে ছেলের জন্য। আহি ভ্রুকুচকে বলল, আমিনা ম্যাম পুষ্পের চাচি? হ্যাঁ হ্যাঁ, উনি। পুষ্পের কথাও জিজ্ঞেস করলো। ওনার ছেলেই হয়তো উজ্জ্বল পুষ্পের কাজিন। উনি আমাকে সাহায্য করার আশ্বাস দিয়েছেন। ওনার কারণেই আমার কনফিডেন্স বেড়েছে। তাই নাকি? ছেলেটা দেখতে কেমন রে? আছে ঠিকঠাক। হুম, তোর সাথে মানাবে তো? লিনু প্লিজ, আমি ওভাবে চিন্তা করিনি। রাতকে নিয়ে চিন্তা করিস? আহি ভ্রুকুচকে বলল, এখানে রাত এলো কেন? নাইব বলল রাত বেশ কেয়ার করে তোর। রাত আমার বন্ধু, শুধু বন্ধু না, খুব ভালো বন্ধু। বন্ধুত্বে কি প্রেম হয় না? জ্ঞানীগুণীদের মতো ছেলে মেয়ে শুধু বন্ধু থাকতে পারে না, তারা প্রেমে পড়েই। আমি তো পড়িনি। তোর মাথাটা খেটে আগের স্মৃতিগুলো বের করতে হবে, দেখিস তারপর প্রেমে পড়বি। না রে, প্রেমে আর পড়তে চাই না। এবার যদি কিছু হয় দায়িত্ববোধ থেকেই হোক। অনেকে তো দায়িত্ব নিয়েই মায়ায় জড়ায়, কিন্তু প্রেম বড্ড খারাপ রোগ। একবার প্রেমে পড়লে অনেক কষ্ট পেতে হয়। মানুষটার দেওয়া সব আঘাত মনে হয় পাহাড়ের চেয়েও ভারী, সমুদ্রের চেয়েও গভীর, পাথরের চেয়েও শক্ত। প্রেমে আর পড়তে চাই না। এবার কেউ অধিকার বোধ নিয়েই হাত এগিয়ে দিক। অন্তত প্রেম না থাকলেও বলতে পারবো মানুষটা আমার মানুষ, আমার স্বামী, আমার বলতে যেই শান্তিটা অন্যদের পেতে দেখেছি, শুধু সেই শান্তিটা অনুভব করতে চাই। নয়তো দেখা যাবে আবার প্রেমে পড়েছি আর মানুষটা হাত ছেড়ে দিল। সে অন্যের হাত ধরে সুখী হলো আর আমি আবার সেই অন্ধকারে হারিয়ে গেলাম। আহি ফুপিয়ে কেঁদে উঠল, মিনমিনিয়ে বলল, আমার জীবনে আর কেউ প্রেম হয়ে না আসুক। পলি আপু আজ অনেক বছর পর একত্র হয়েছে। চারজনের চেঁচামেচিতে একপাশে চুপচাপ বসে আছে নাইব, রাত, লাবিব আর আফিফ। আলাদা টেবিলে বসেছে তারা। লিনাশা, আহি, পদ্ম আর পুষ্প নিজেদের সাথে তাদের বসতে দেয়নি। পদ্মের শাশুড়ি আফিফা বেগম পুত্রবধূকে একা বের হতে দেওয়া পছন্দ করেন না। তিনি বেশ রক্ষণশীল মানুষ, তাই আফিফকে বাধ্য হয়ে পদ্মকে রেস্টুরেন্টে নিয়ে আসতে হলো। এদিকে আফিফ আসবে শুনে লিনাশা নাইবকে সাথে নিয়ে এসেছে। আর পুষ্প তো লাবিবকে ছাড়া কোথাও যায় না। আর লাবিব আর আহি যেখানে যাচ্ছে রাত তো যাবেই। মোটামুটি হট্টগোল বাঁধিয়ে দিয়েছে চার বান্ধবী। পুষ্পের চঞ্চল স্বভাবটা তার হাঁটা চলায় দৃশ্যমান, কিন্তু পদ্মকে এমন উচ্চস্বরে হাসতে দেখে আফিফ রীতিমতো ঘুরে ফিরে দেখছে। তবে এসবের মধ্যে আহিকে মনটা অনেকটা শান্ত দেখাচ্ছে। বরাবরের মতোই তার চঞ্চলতা থামিয়ে
দেওয়ার জন্যে আফিফের এক দর্শনই যথেষ্ট ছিল। নাইবও আজ সামনাসামনি তার রোগীকে আক্রমণ করা ভাইরাসটিকে আবিষ্কার করলো। সে একবার রাদের দিকে তাকাচ্ছে আর একবার আফিফের দিকে। নাইবের এবার বেশ অস্বস্তি লাগছে। তার আশেপাশে এত এত মানসিক রোগী যে তার এই মুহূর্তে নিজেকেই রোগী মনে হচ্ছে। আফিফের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে বেশ মানসিক চাপে আছে। রাদের চোখে মুখে উদ্বেগ। একমাত্র লাবিবকে দেখেই দুদণ্ড কথা বলার ইচ্ছে জাগলো নাইবের, কিন্তু লাবিব একটু বেশি ফুরফুরে মেজাজে আছে। সে ব্যস্ত ফোনে গেমস খেলায়। তা দেখে কৌতূহল নিয়ে নাইব রাতকে জিজ্ঞেস করলো, রাত তুমিও কি ফোনে গেমস খেলো? রাত অবাক হয়ে নাইবের দিকে তাকালো। লাবিব নাইবের প্রশ্নে ফোন বন্ধ করে একপাশে রেখে দিল। তার মনে হলো নাইব তাকে খোঁচা মেরে বলেছে, কারণ রাদের কাছেই শুনেছে নাইব একজন ডাক্তার। লাবিবের মনে হয় ডাক্তাররা বেশিক্ষণ ফোন চালানো পছন্দ করে না। তিনি যখনই ঘরে আসেন লাবিবকে ফোন না চালিয়ে বাইরে ঘুরে আসতে বলেন। লাবিবের কয়েক মুহূর্তের জন্য মনে হলো সে বাবার সামনে বসে আছে। সে মনে মনে বলল, আমাকে কোন গম্ভীর গোল টেবিল বৈঠকে বসিয়ে দিয়েছো পুষ্প? মনে হচ্ছে আঙ্কেলদের ভিড়ে বসে আছি। বেশি দেরি হলে হয়তো এখানেই ঘুমিয়ে যাব। এদিকে নাইব রাদের দিকে উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে। রাত লাবিবের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আমিও খেলি। নাইব এবার আফিফের দিকে তাকিয়ে বলল, আপনি খেলেন? আফিফ ভেবাচেকা খেয়ে বলল, না। নাইব লাবিবকে ইঙ্গিত করে বলল,